আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর বা ল্যান্ড। শব্দে আঞ্চলিক শব্দে আমরা খাজনা বলে থাকি, আর খাজনা শব্দটি সবচেয়ে বেশি পরিচিত এবং ব্যবহৃত। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে জিনিসটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে বাংলাদেশে কোন জমির জন্য কত খাজনা, আপনার গ্রামের বাড়ির জন্য কত খাজনা, শহরের দোকানের জন্য কত খাজনা, আপনার যে মাল্টিপারপাস বিল্ডিং দেওয়া আছে 5 তলা 6 তলা 20 তলা সেটির জন্য কত খাজনা, এই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব এবং সর্বশেষ সরকারি যে গেজেট সেই হিসাবে আজকের এই আলোচনা। তো বন্ধুরা, চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আসি আমরা আজকের আলোচনায়, সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর বা খাজনা বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, সংক্ষেপে আমরা বলতে পারি LDT, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। এই যে খাজনা শব্দটি, এটি 1976 সালের আগে সরকারি প্রমিত শব্দে ব্যবহৃত হতো, অর্থাৎ সরকারি গেজেটে ব্যবহৃত হতো। 1976 সালের পর থেকে সরকারি কাগজপাতি, সরকারি অফিস আদালত, সরকারি ক্ষেত্রে সেটি ব্যবহৃত হচ্ছে, সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর। তো এখন আমরা দেখব যে বাংলাদেশে যে সমস্ত জমি আছে সেগুলো কত ভাগে বিভক্ত। তো বন্ধুরা, বাংলাদেশে যত প্রকার ভূমি বা জমি বা ল্যান্ড আছে সেগুলো দুটি শ্রেণীতে বিভক্ত, একটি হচ্ছে কৃষি, অপরটি হচ্ছে অকৃষি। সর্বপ্রথমে আসবো আমরা কৃষি জমি। কৃষি জমির ক্ষেত্রে যে নিয়ম সেটি হচ্ছে 1 নম্বর, যদি আপনার 25 বিঘার কম হয়, 25 বিঘা, তো এখানে যে বিঘা এটি কোনো আঞ্চলিক বিঘা না, এটি হচ্ছে সরকারি বিঘা, আর এটি হচ্ছে 33 শতকে বিঘা। আপনারা যারা শতক কি সেটি বুঝেন না তাদের জন্য সহজেই সেটি হচ্ছে যদি কোনো জমির দৈর্ঘ্য 66 ফিট, প্রস্থ 6.6 ফিট, এর ক্ষেত্রফল যদি 435.6 ফিট হয়, এই হচ্ছে 1 শতক। অর্থাৎ লম্বা বা খাটো, দৈর্ঘ্য প্রস্থ যাই হোক, জমিটির ক্ষেত্রফল যদি 435.6 হয় তাহলে সেটি হচ্ছে 1 শতক। এরকম 33 শতক একসাথে যদি হয়, অর্থাৎ 33 শতকে হচ্ছে 1 বিঘা। এরকম আপনার যদি 25 বিঘা কমে হয় আপনার কৃষি জমি, তাহলে আপনার কোনো ভূমি উন্নয়ন কর দিতে হবে না। তো 2 নম্বর হচ্ছে যদি আপনার 25 বিঘার বেশি হয়, 25 বিঘার বেশি, এবং বাংলাদেশের আইনে শুধুমাত্র ব্যক্তিরাই কৃষি জমির মালিক হতে পারে। কোনো সংস্থা বা কোনো রিয়েল এস্টেট কোম্পানি যদি কৃষি জমির মালিক হয়ে থাকে তারা এসিডেন্ট থেকে স্পেশাল, তো যখন এরকম কোনো স্পেশাল পাওয়ার নিয়ে তারা কৃষি জমির মালিক হবে সেখানে, এবং 25 বিঘার বেশি হলে তাদের জন্য প্রতি শতকে খাজনা হচ্ছে 2 টাকা, অর্থাৎ ভূমি উন্নয়ন কর হচ্ছে 2 টাকা। এটি মনে রাখতে হবে। যদি আপনার জমি 25 বিঘার কমে হয় আপনার কোনো খাজনা দিতে হবে না, আর যদি 25 বিঘার বেশি হয়, যদি আপনার জমি 26 বিঘা হয় তাহলে আপনাকে 33 শতক হিসাবে, যদি আপনার জমিগুলো আমরা হিসাব করি 1 বিঘায় যেহেতু 33 শতক, তাহলে আপনি প্রথমে 25কে 33 দিয়ে গুণ দিবেন, তাহলে আপনার সর্বমোট শতক বের হচ্ছে। যা বের হবে সেটাকে আপনি তখন 2 টাকা দিয়ে গুণন দিতে হবে। হিসাবটি হচ্ছে, যদি আপনার 26 বিঘা জমি থাকে, 26 গুণন হচ্ছে 33, এটাকে গুণন দিবেন আপনি 2 দিয়ে, অর্থাৎ আপনার জমি হচ্ছে 26 বিঘা, মানে হচ্ছে 33 শতক, 1 বিঘা হচ্ছে 33 শতক, প্রতি শতকের খাজনা হচ্ছে 2 টাকা। তো এটি যদি আপনারা হিসাব করে করতে পারেন কত টাকা আপনার খাজনা আসবে। অথবা যদি 1 শতক জমিও কোনো ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অথবা কোনো হাউজিং সোসাইটি অথবা কোনো সংস্থা যদি অধিগ্রহণ করে, তাহলে সেখানে তাদের প্রতি শতক 2 টাকা হিসেবে দিতে হবে। 3 নম্বর সেটি হচ্ছে, আমরা সবাই জানি 1993 সালে যে সার্কুলারটি ছিল সেখানে কোনো বাধ্যবাধকতা ছিল না, 25 বিঘার নিচে খাজনা দিতে হতো না, এবং আপনার তহসিল অফিসে যাওয়ারও কোনো প্রয়োজন ছিল না যেহেতু আপনার খাজনা নাই। কিন্তু বর্তমান 2015 সালে যে গেজেটটি এসেছে সেখানে অবশ্যই প্রতি বাংলা বছরে আপনাকে একবার
তহসিল অফিসে যেতে হবে, আপনার যে জোত নাম্বার আছে অর্থাৎ আপনার যে হোল্ডিং নাম্বার আছে অর্থাৎ তহসিল অফিসে যে 2 নম্বর বইটি আছে যেটাকে বলা হয় তলবকারী বই, সেখানে আপনার হোল্ডিং এ আপনাকে একটি 10 টাকার দাখিলা সংগ্রহ করতে হবে। 10 টাকার দাখিলা কিছুই না, দাখিলা হচ্ছে যে আপনি যে 10 টাকা দিচ্ছেন এই রিসিপ্টটাকে দাখিলা, সেখানে সিল দেওয়া থাকে আপনার জমি 25 বিঘার কমে, তাই ভূমি উন্নয়ন কর মওকুফ। এই 3টি হচ্ছে কৃষি জমির ক্ষেত্রে মেইন শর্ত। আবার যদি আমরা দেখে নিই, আপনার জমি যদি 25 বিঘার কমে হয়, এখানে বিঘা হচ্ছে 33 শতকে বিঘা। দ্বিতীয় হচ্ছে যদি আপনার জমি 25 বিঘার বেশি হয় অথবা কোনো উন্নয়ন সংস্থা যদি জমির মালিক হয়ে থাকে তাহলে প্রতি শতক 2 টাকা হিসাবে দিতে হবে। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে হয়তো অনেক কৃষি জমির মধ্যে আমরা বাড়ি পাবো, কৃষি জমির মধ্যে আমরা যেটি পুকুর পাবো, কৃষি জমির মধ্যে আমরা ইক্ষু লবণ চাষ এই সমস্ত বিষয় পাবো। তো যদি আপনার বাড়ি সেটি যাই হোক যদি ছাদ মারা না হয় অর্থাৎ কাঁচা বাড়ি বা টিনের বাড়ি হয়, আপনার বাড়িটি যদি ছাদ মারা পাকা বাড়ি না হয়, বাড়িটি যদি অর্ধ পাকা অর্ধ টিন বা মাটির উপরে টিন, অথবা যদি আপনার যে বাড়ি আছে বাড়ির আশেপাশে আপনার যদি পুকুর থাকে যেটি আপনি নিজে মাছ চাষের জন্য ব্যবহার করতেছেন, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে না, তাহলে আপনার যে জমিটি সেটি কৃষি জমি হিসাবে গণ্য হবে। সেটি সিলিং 25 বিঘা পর্যন্ত যতদিন না পূর্ণ হচ্ছে আপনার খাজনা দিতে হবে না। তো যদি আপনার বাড়িটি ছাদ মারা পাকা হয় সেক্ষেত্রে আমরা অন্য অকৃষি জমিতে আলোচনা করব কি হিসাবে আপনাকে খাজনা দিতে হবে। তো বন্ধুরা, কৃষি জমির ক্ষেত্রে আপনারা এই 4টি জিনিস মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে যদি আপনার জমি 25 বিঘার কম হয় আপনাকে খাজনা দিতে হবে না। যদি কোনো উন্নয়ন সংস্থা কৃষি জমির মালিক হয়ে থাকেন তাহলে প্রতি শতক 2 টাকা করে দিতে হবে। যদি আপনার জমি 25 বিঘার বেশি হয়, সেখানে যেমন ধরুন 26 বিঘা হলো, তো সেখানে আপনি শুধু 1 বিঘার খাজনা দিবেন এমন না, সেখানে টোটাল আপনাকে 25 + 1 টোটাল 26 বিঘারই খাজনা দিতে হবে। আর যদি আপনার গ্রামের বাড়িতে যদি টিনের অর্ধপাকা বাড়ি থাকে তাহলে সেটাও কৃষি জমি হিসাবে গণ্য হবে, এর জন্য আপনাকে কোনো নতুন করে খাজনা দিতে হবে না। তো আর অনেক দলিলে যদি আপনার জমির শ্রেণী যেটি সেটি যদি আপনার অন্য থেকেও থাকে, বর্তমান হাল রেকর্ড খতিয়ানে যে শ্রেণী থাকবে সেটি আপনাকে সেই হিসাবে দিতে হবে। অর্থাৎ আজ থেকে 50 বছর পূর্বে আপনার একটি দলিলে ধানি জমি দেওয়া আছে, সেখানে বর্তমানে বাড়ি আছে, তো সেটি আপনার পাকা বাড়ি, তো আপনার বর্তমান খতিয়ান বা খারিজ খতিয়ানে যে জমির যে শ্রেণী উল্লেখ থাকবে সেই হিসাবে আপনাকে খাজনা দিতে হবে। যদিও সরকারি যে মেইন নিয়ম সেটি হচ্ছে প্রতি বছর তহসিলদার গ্রামের প্রতিটি বাড়ি প্রতিটি জমি পরিদর্শন করে দেখবেন কোন বাড়ি কোন জমি কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, কি রকম পরিবর্তন হয়েছে, সেই তথ্য উনি উপজেলা যে সহকারী কমিশনার ভূমি ওনাকে দিবেন। দেওয়ার পরে জমির খাজনা নির্ধারিত হবে। তো আমরা সচরাচর এটি দেখতে পাই না, আমরা দেখতে পাই যে হিসাবে খারিজ খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ানের জমির শ্রেণী দেওয়া আছে সেই হিসাবে খাজনা আদায় করা হয়। তো বন্ধুরা, এটি ছিল কৃষি জমির ক্ষেত্রে। তো এখন আমরা দেখব অকৃষি জমির ক্ষেত্রে। সমস্ত বাংলাদেশের কৃষি জমি বাদ দিয়ে বাকি জমিগুলোকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে ব্যবহারের ভিত্তিতে। 1 নম্বর যেটি সেটি হচ্ছে বাণিজ্যিক, 2 নম্বর হচ্ছে শিল্প কাজে ব্যবহৃত, 3 নম্বর হচ্ছে আবাসিক। বাণিজ্যিক মানে হচ্ছে যেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো কিছু ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে বাণিজ্যিক। 2 নম্বর হচ্ছে যে শিল্প খাতে যেখানে কলকারখানা বা ইট ভাড়া ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে শিল্প। আর আবাসিক হচ্ছে যেখানে বাড়ি ঘর করে মানুষ বসবাস করতেছে সেটি হচ্ছে আবাসিক। তো এই 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে বাংলাদেশের অকৃষি জমিগুলো। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে পৌরসভার আন্ডারে যে সমস্ত জমি সেই সমস্ত জমিকে যদিও কৃষি জমি হয়ে থাকে সেটাকে অকৃষি জমি হিসেবে গণ্য করা হয়। যদিও এই নিয়ে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের অনেক মতবিরোধ রয়েছে এবং অনেক উচ্চ আদালতে এ নিয়ে মামলা এখনো পেন্ডিং রয়েছে। তো যাই হোক, এখন পর্যন্ত যেটি সেটি হচ্ছে পৌরসভার মধ্যে যে সমস্ত জমি আছে সেগুলো হচ্ছে অকৃষি জমি, যদিও সেখানে ধান চাষ হয়ে থাকে। তো এখন এই যে বাণিজ্যিক, শিল্প এবং আবাসিক এই 3টি
যে শ্রেণী আছে এটি আবার সমস্ত বাংলাদেশকে 6টি ভাগে বিভক্ত করেছে। যেমন ধরুন ঢাকা শহরে আপনার 3 শতক মাটির বাড়ির মাটির যে দাম, হয়তো রংপুর অথবা সিলেটে সেই দাম না, অথবা দিনাজপুরে তার চেয়ে অনেক কম মূল্য। তো এই মূল্যের উপর ভিত্তি করে সমগ্র বাংলাদেশটাকে আবার কি করা হয়েছে, 6টি ভাগে বিভক্ত করা হয়েছে। ক, খ, গ, ঘ, ঙ এবং চ। সর্বমোট এই 6টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এই 3টি জিনিসকে, বাণিজ্যিক, শিল্প কাজে ব্যবহৃত এবং আবাসিক। তো ক শ্রেণীতে যে সমস্ত জায়গা রাখা হয়েছে এগুলো বিশেষত যে সমস্ত ফার্স্ট ক্লাস আমাদের সিটি কর্পোরেশন আছে, যেমন সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম, মোটামুটি এই 3টিকে রাখা হয়েছে ফার্স্ট। খ নম্বরে সেটি হচ্ছে এর চাইতে নিম্ন শ্রেণী যেগুলো আছে, যেমন রাজশাহী সিটি কর্পোরেশন। গ নম্বরে দেওয়া আছে এর চাইতে নিম্ন যে সমস্ত কর্পোরেশন আছে সেটি। ঘ নম্বরে দেওয়া হয়েছে জেলা শহরে যে সমস্ত পৌরসভা আছে। ও নম্বরে দেওয়া হয়েছে উপজেলা শহরে বা থানা লেভেলে যে সমস্ত পৌরসভা দেওয়া আছে সেই সমস্ত পৌরসভাভুক্ত। এবং সর্বশেষ চ নম্বর হচ্ছে যে সমস্ত এলাকা এখনো পৌরসভা ঘোষিত হয়নি, অর্থাৎ গ্রামাঞ্চলে যে সমস্ত জমি সেটি হচ্ছে চ শ্রেণীভুক্ত। তো এর যে লিস্টটি সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আপনাদের কোন এলাকা সেটি বেছে নিতে পারবেন। ভিডিওর মাধ্যমে এত বড় লিস্ট দেওয়া সম্ভব না। যাই হোক, আমরা সর্বশেষ যে চ নাম্বার আছে অর্থাৎ গ্রামাঞ্চলের জমি যেগুলো এখনো পৌরসভা ঘোষিত হয়নি সেটির বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি চ শ্রেণীভুক্ত কোনো জমি যদি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এর প্রতি শতক 1 হিসাবে খাজনা দিতে হবে। যদি শিল্প কাজে ব্যবহৃত হয় 1 হিসাবে খাজনা দিতে হবে। যদি আবাসিক কাজে ব্যবহৃত হয় 1 হিসাবে খাজনা দিতে হবে। তো আমরা আবাসিকটি দেখি। আবাসিক কাজে যদি গ্রাম অঞ্চলের জমি ব্যবহৃত হয়, অর্থাৎ আপনার গ্রামে একটি পাকা ছাদ মারা 4 শতকের বাড়ি আছে, আপনাকে কত টাকা খাজনা দিতে হবে? যদি আপনি এই শ্রেণীভুক্ত হয়ে থাকেন, চ শ্রেণীভুক্ত হয়ে থাকেন আবাসিক, তাহলে সরকারি গেজেট হিসাবে আপনাকে 10 টাকা প্রতি শতক, আপনাকে প্রতি 1 শতক 10 টাকা দিতে হবে। তো তাহলে 4 শতক বাড়ি জায়গাতে যদি আপনার বাড়ি থাকে আপনাকে 40 টাকা খাজনা দিতে হবে। সেম একই ক্ষেত্রে আপনার এই বাড়িটি যদি উপজেলায় থাকতো, উপজেলা পৌরসভায় থাকতো, আপনাকে 20 টাকা করে দিতে হতো। যদি আপনার জেলা শহরে থাকতো আপনাকে 30 টাকা দিতে হতো। যদি আপনার এর চাইতে উপরে যে সমস্ত পৌরসভা সিটি কর্পোরেশন আছে সেখানে যদি থাকতো 40, এই হিসাবে 50, গেজেটটি আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা 100% কনফার্ম হতে পারবেন। তো তাহলে আপনারা বুঝতে পারলেন গ্রামের ছাদমারা পাকা বাড়ির জন্য প্রতি শতকের যে খরচ আবাসিকের সেটি হচ্ছে আপনার 10 টাকা। তো একইভাবে শিল্প কাজে যদি ব্যবহৃত হয় এর খরচ আলাদা, একইভাবে বাণিজ্যিক কাজে যদি ব্যবহৃত হয় এর খরচ আলাদা। তো এখন আমরা আরো যে বিষয়টি জানব সেটি হচ্ছে আপনার যদি খাজনা বাকি হয় আপনারা কি করবেন। সাধারণত আমরা 2 বছর, 3 বছর, 4 বছর আমাদের খাজনা বাকি থেকে যায়। যখন আমরা এই সমস্ত খাজনা দিতে যাই তখন তহসিলদার আমাদের কাছ থেকে অনেক টাকা দাবি করে। 2015 সালের পর থেকে যদি আপনার খাজনা বাকি 2015 সালের পর থেকে হয় তাহলে একরকম হিসাব হবে। যদি 2015 এর আগে অর্থাৎ 1993 পরে হয় তাহলে একরকম হবে। 2015 সালের পরে ধরলাম যে 2015 সাল থেকে এখন 2019, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, অর্থাৎ আপনার যদি 4 বছরের খাজনা বাকি হয়, আমরা একটা জিনিস হিসাব করি যে আপনার 4 বছরের খাজনা বাকি, খাজনা হচ্ছে আপনার ধরলাম 100 টাকা, 10 শতক জমি, 10 শতক জমির আপনার 100 টাকা হচ্ছে প্রতি বছরের খাজনা, আপনার 4 বছরের খাজনা বাকি। তাহলে আপনি মোট কত টাকার খাজনা দিবেন? এটি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে 4 গুণন 100, তার মানে আপনার মূল যে খাজনা সেটি হচ্ছে আপনার 400 টাকা। তো 400 টাকার সাথে এখানে যে সুদের পরিমাণ, সুদ, ইন্টারেস্ট
সেটি হচ্ছে 6.25 শতাংশ। অর্থাৎ প্রতি 1 বছর খাজনা বাকির জন্য আপনার 6.25 হারে আপনাকে কি করতে হবে, সুদ দিতে হবে। তো হিসাবটি হচ্ছে, এটি হবে গাণিতিক হারে, জ্যামিতিক হারে না। যদিও অনেক বই বা অনেক প্রবন্ধতে আপনারা পাবেন যে এটি জ্যামিতিক হারে খাজনা দিতে হয়, আসলে সেটি না, সেটি হচ্ছে গাণিতিক হারে। তো জ্যামিতিক এবং গাণিতিক হার কি সেটি যদি আমরা খুব সহজে বুঝি, ধরুন 1 2 3 4 5 এটি হচ্ছে গাণিতিক হার। জ্যামিতিক হার হচ্ছে 1 2 4 8 16 64। এখানে দেখুন 1 2 3 4 5 6 এটি হচ্ছে গাণিতিক হার। 1 2 4 8 16 64, 16 32 হবে, 32 64, এভাবে যদি সুদের হার বৃদ্ধি পেতে থাকে তাহলে সেটি হতো জ্যামিতিক হারে। তো আমরা জানি জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এটি অর্থনীতির একটি বিশেষ তত্ত্ব। তো যাই হোক, এখানে আমাদেরকে সুদের পরিমাণটি হবে গাণিতিক হারে। আর হিসাবটি হচ্ছে প্রথম বছরে যে আমার যে খাজনা সেটি হচ্ছে 100 টাকা, এর জন্য সুদ দিতে হচ্ছে 6.25 টাকা, এত টাকা সুদ দিতে হবে, গুণন হচ্ছে 1 বছর। সেম একইভাবে সবকিছু ঠিকই থাকবে, এটা 2 বছর, এটা 3 বছর, এটা 4 বছর। 6.25 6.25 6.25 শতাংশ। এই যে শতাংশ দেওয়ার মানে হচ্ছে জাস্ট এটি উঠিয়ে দিলে আমরা এর নিচে 100 দিয়ে ভাগ দিব, তাহলে এটি আমাদের কাটা যাবে, সেম প্রতি ক্ষেত্রে কাটা যাবে। তাহলে আমাদের 4 বছরে যে হিসাবটি আসবে সেটি হচ্ছে প্রথম বছরে আমাদের এই 6.25 থাকবে, দ্বিতীয় বছরে আমাদের 6.25 গুণন আসবে 2, তৃতীয় বছরে আমাদের 6.25 গুণন আসবে 3, চতুর্থ বছরে 6.25 গুণন আসবে আমাদের 4। মোট হিসাব করে মোট যত টাকা সুদ আসবে এটি হচ্ছে সুদ, এটির সাথে যোগ করব আমরা মূল খাজনা। মূল খাজনা কোনটি, সেটি হচ্ছে আমাদের 100 টাকা করে 400 টাকা। তো এটি হচ্ছে হিসাব। আর আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যত টাকা আপনি খাজনা দিবেন তার একটি রসিদ আপনাকে দিবে, সেটিকে বলা হয় দাখিলা। এই দাখিলাটি খুবই গুরুত্বপূর্ণ। দাখিলা এক প্রকার জমির মালিকানা প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ভূমি উন্নয়ন কর হিসাব করা হয়, কিভাবে ভূমি উন্নয়ন কর দেওয়া হয়। তো এখন কথা হচ্ছে, যদি কোনো তহসিলদার আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে, আপনি এসিল্যান্ড বরাবর আবেদন করতে পারবেন। যদি এসিল্যান্ডের কাছ থেকে আপনি এর সমাধান না পান তাহলে অতিরিক্ত জেলা প্রশাসক অর্থাৎ এডিসি রেভিনিউ বরাবর আবেদন করতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন কি যে ভূমি উন্নয়ন কর, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বা খাজনা, এই জিনিসটি আসলে কি, এটি কি হিসাবে হিসাব করা হয়।